হ্যালো, আজকে আমরা যে পোয়েমটা পড়তে যাচ্ছি দ্যাট ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রেবো. নাও at first I will tell you a little bit about Arthur Rimbaud. Arthur Rimbaud was a French poet and he was born on October 20, 1854 in Charleville. Now he started writing at a very little age. খুব অল্প বয়সেই কিন্তু লেখালেখি শুরু করেছিলেন কবিতা। আর খুব অল্প দিনের মধ্যেই তার বয়স যখন প্রায় 20, এই 20 বছর বয়সের মধ্যেই তার সমস্ত রকম তার বেশিরভাগ লেখাই প্রায় শেষ হয়ে যায়। Now Rimbaud was known to have been a libertine. ভীষণ স্বাধীনচেতা একজন মানুষ, কোনো রকম ডিসিপ্লিন বা রেগুলেশনস রুলস এগুলোকে কিন্তু জীবনে উনি মেনটেন করতে পারেননি এবং ভীষণভাবে উনি অস্থির ছিলেন, রেস্টলেস সোল, হ্যাভিং এঙ্গেজড in a violently romantic relationship with Paul Verlaine. পল ভার্লেন নামে আর একজন বিখ্যাত কবি ছিলেন তার সমসাময়িক, যিনি প্যারিসে ছিলেন। এনার সঙ্গে তার খুব গভীর একটা বন্ধুত্ব হয় এবং পল ভার্লেন আর আমাদের কবি আর্থার রেবো এরা দুজনে এছাড়াও সমসাময়িক আরও বেশ কিছু কবি, ফ্রান্সের বিশেষ করে, তারা একটা স্টাইল অফ রাইটিং অ্যাডপ্ট করেছিল, যে স্টাইল অফ রাইটিংটা তখন সম্পূর্ণ নতুন এবং বিশেষ করে ইন কেস অফ রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার ক্ষেত্রে একটা নতুন আর্ট ফর্ম তৈরি হয় এবং সেটা এদের দ্বারাই। এই আর্ট ফর্মটায় এবার আসি, মানে উনি কেমন ধরনের কবিতা লিখতেন। Now, this kind of poetry that Arthur Rimbaud wrote was called symbolic poetry, and the name of the movement was symbolism. কিন্তু সিম্বলিজম বলতে বা সিম্বলিক পোয়েট্রি বলতে কেবলমাত্র যে সিম্বলস ইউজ করে করে কবিতা লেখা তা ঠিক নয়। It was rather much greater than using symbols. সিম্বলস ইউজ করার থেকেও আরও বেশ কিছু বড় পরিসরের প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে। যেমন বলি, বেশ কিছু আইডিয়াস, ইমেজেস, যেগুলো দিয়ে দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু সেট আপ দ্য থিম অর হিজ ওন আইডিয়া অ্যাবাউট his poem. কি ধরনের কবিতা বা কোন বিষয়ের উপর কবিতা উনি লিখতে চাইছেন সেটা he would never directly say this. কখনোই ডাইরেক্টলি সেটা কিন্তু বলা হতো না। Not only that, they would not focus on rhyme scheme, ছন্দ, এসবের উপর কিন্তু তাদের খুব একটা নজর ছিল না। তাদের একটাই নজর, হাউ টু ডিপার্সোনালাইজ দ্য পোয়েম, কীভাবে পোয়েমটাকে নিজের থেকে বাইরে বার করে এনে একটা ভীষণভাবে বাস্তব, অথচ সেই বাস্তবতাটাকে ডাইরেক্টলি না বলে বেশ কিছু আইডিয়াজের দ্বারা সেটাকে ক্রমশ ডিপেন্ড করা হচ্ছে, ঘনীভূত করা হচ্ছে, অ্যান্ড অ্যাট লাস্ট দ্য আইডিয়া ইজ ফর্মড। সেই রকমই একটা কবিতা উই আর গোয়িং টু রিড অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখন উনি ওনার নিজস্ব কবিতা বা when he was going to be a poet, তার নিজের যে কবিত্ব এই সম্বন্ধেও উনি বেশ কিছু জায়গায় লিখেছেন, বিশেষ করে তার মেন্টর, তার টিচার, তার গাইড, তাকে লেখা চিঠিতে এখানেও উনি একটা জায়গায় বলেছেন
যে the sufferings are enormous. অ্যাকচুয়ালি উনি যে বিষয়টা থেকে কষ্ট পাচ্ছিলেন, বা যেটাকে বলা হয় his method for attaining poetical transcendence, সাধারণ মানের যে কবিতা আমরা পড়ে থাকি সেই কবিতাগুলো থেকে উনি নিজেকে ক্রমশ সরিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই সরিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা ভিশনারি পাওয়ার, একটা দার্শনিক শক্তি তার মধ্যে জড়ো হচ্ছিল। And this visionary power that he formed in himself was about a long, intimidating, immense, rational derangement of all the senses. যুক্তি দিয়ে বা আমাদের সেন্সগুলো দিয়ে আমরা যে জাগতিক পৃথিবীটাকে চিনতে পারি, ক্রমশ সেই পৃথিবী থেকে উনি নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। হি ওয়াজ gradually taking away himself from this rational sense of the world. The sufferings are enormous, but one must be strong to be born a poet, and I have recognized myself as a poet. অর্থাৎ এই ধরনের যে ক্রমশ নিজেকে সেপারেট করে নিয়ে যাচ্ছেন উনি জাগতিক একটা বিশ্ব থেকে, একটা চেনা পৃথিবী থেকে, দ্য ওয়ে উই লাইক টু লিভ ইন আওয়ার ওয়ার্ল্ড, এই পৃথিবী থেকে উনি ক্রমশ যে সরিয়ে নিয়ে যাচ্ছেন নিজেকে, এবং অদ্ভুত একটা ট্রান্সেন্ডেন্স, অর্থাৎ জাগতিক জগৎটাকে উনি ক্রমশ ওভারকাম করছেন, সেইটার মধ্যে দিয়ে উনি কিন্তু তার কবিত্ব লাভ করেছেন। এবং সেটাকে উনি বলছেন যে এটা তার পোয়েটিক সেলফ, যেখানে কেবলমাত্র সেন্স, র্যাশনালিটি, লজিক, ডিরেক্ট হিটিং আপন দ্য রিয়ালিটি, এগুলো ওনার কবিতার বিষয়বস্তু নয়, বা এরকমভাবে উনি কোনো কবিতা লেখেন না। যা দেখছেন তাই নিয়েই কবিতা, তা ঠিক নয়, বা যা বুঝছেন তাই নিয়েই তার কবিতা, তা ঠিক নয়। তার বোঝা এটা আরও অনেক বড় মাপের, এবং এটা একটা দার্শনিক চিন্তাভাবনা। সেখানেই জড়ো হয়েছে তার বিভিন্ন ইমেজেস, আইডিয়াস, যেগুলো পরবর্তীকালে কেম টু বি নোন অ্যাজ হিজ পোয়েট্রি। কবিতাটা পড়লে আমার এই বক্তব্যগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। ফার্স্টেই বলি, আমাদের বইটায় যে সেন্ট্রাল আইডিয়াটা দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য পোয়েম দ্যাট উই আর গোয়িং টু রিড, সেটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অফ দ্য প্রোজ প্যাসেজ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পোয়েম অ্যাবাউট ওয়ার। সেই সময় আগে বলে রাখি, যে সময় উনি কবিতা লিখতেন, ইট ওয়াজ আ টাইম ওয়েন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ এঙ্গেজড ইন ফ্যাকশনস। নানান রকম ছোট ছোট যুদ্ধে পৃথিবীটা খুব ব্যস্ত ছিল সেই সময়। তো এরকমই একটা কবিতা উনি রচনা করেছেন যেখানে একটা যুদ্ধের প্রসঙ্গ উঠে এসছে, বাট ইট ইজ নট, অ্যাজ আই টোল্ড ইউ, আ ডিরেক্ট রিপ্রেজেন্টেশন অফ ওয়ার অ্যান্ড দ্য সোলজার্স হু আর ফাইটিং ইন ওয়ার. Rameau had first-hand experience of war and understood the futility of war. He was a soldier in the Dutch colonial army in 1876. Rameau wrote this poem a year later, when France was at war with Russia. The poem is a perfect lyric. এই বিষয়বস্তুগুলোতে আমরা পড়ে আসছি, because this is all about the technique, form of the poem, সেটা আমরা পরে আসছি। কিন্তু it is all about, so right from the very beginning we have a an idea that this poem is going to be written about war. But how is it is written? যে কবিতাটা লেখা হয়েছে যুদ্ধের সম্বন্ধে বা যুদ্ধের কোনো প্রেক্ষাপট নিয়ে, এরকম কোনো একটা বিষয় নিয়ে, সেখানে তার টাইটেল দেওয়া হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নাও নোটিস, ভ্যালি and war, how they are different from each other. What does valley give us? What ideas do you form from valley?
ভ্যালি থেকে আমরা কি কি আইডিয়াস পেতে পারি? যদি কাউকে বলা হয় যে হোয়াট ইউ মিন বাই এ ভ্যালি, তাহলে কি বুঝি? ডাজ ইট ইভোক এনি সেন্স অফ ওয়ার ফ্রন্ট? এটা কি কোনো যুদ্ধের ভয়াবহ বার্তা বয়ে নিয়ে আসে আদেও? Valley is generally associated with scenic beauty because it is located in the hilly region, it is covered with greenery, and it is generally the in-between land between the two mountains. Okay, so it's a V-shaped green land created specially by the continuous fall of rivers. ক্রমাগত নদীর ধারা বইছে পাহাড়ের মাঝখান দিয়ে, সেটা বইতে বইতে যে ল্যান্ডফর্মটা ক্রিয়েট করে সেটাই আমরা ভ্যালি নাম দিই। সেটা আমরা জিওগ্রাফিতে পড়েছি অনেকবার, ওটা জানি। কিন্তু এই ভ্যালিটা অ্যাট অল ডাজ নট গিভ আস এ সেন্স অফ ওয়ার ফ্রন্ট, যেখানে প্রচুর সৈন্য লড়াই করছে, যুদ্ধের ভয়াবহতা, মারামারি, রক্ত। ইট ডাজন্ট ইভোক অ্যাট অল। এসব জিনিসের কোনোটাই কিন্তু এর মধ্যে আসে না। Yet the title is given as Sleep in the Valley. কোনো একজন মানুষ এই ভ্যালিতে হয়তো ঘুমোচ্ছে বা ঘুমিয়ে আছে। How is it related to the theme of the poem? Now, notice the first 4 lines. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. Now, the first 4 lines give us a sense of, or a picture of beautiful valley where a small green valley where a slow stream flows. Slow stream flows meaning a very thin brooklet, ছোট্ট একটা পাহাড়ি নদী, খুব সরু, coming down gradually. This is very familiar picture of a valley, and leaves long strands of silver on the bright grass. Now these long strands of silver on the bright grass. Now long strands of silver refer to the sun rays. They look like strands of silver. সরু সরু রূপলি আলো, strands of silver, রূপলি লেখা, কতগুলো সিলভার লাইন্স যেন মনে হচ্ছে ভ্যালিটায় ভরে গেছে। Leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. Our mountain top stream the sun's rays. সূর্যের আলোটা, সান রেটা, মাউন্টেন টপ থেকে, পর্বতের চূড়া থেকে বা মাথা থেকে ঠিক নদীর মতো যেন মনে হচ্ছে নেমে আসছে। They fill the hollow full of light. এবং তারা ওই হলোটা, হলো মিনস দ্য ভ্যাকেন্ট প্লেস অফ দ্য ভ্যালি, ওই ভ্যালিটা এই সূর্যের আলোটা ভর্তি করে দিয়েছে। সো দিস ইজ নো লঙ্গার ডার্ক, এটার অন্ধকার নেই, আলোয় পুরো ভর্তি হয়ে গেছে ভ্যালিটা, সূর্যের আলোয়। সো হাউ বিউটিফুল অ্যান্ড হাউ লাইভলি দ্য ভ্যালি ইজ। সো দ্য ফার্স্ট stanza gives us a sense of life and beauty. But notice the poem is going to be about war, which symbolizes death. But the first stanza gives us a sense of life and beauty, completely opposite to a war front. যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ বিপরীত একটা পরিবেশ কিন্তু ফার্স্ট স্টাঞ্জাতেই সৃষ্টি করা হয়েছে। And that is something shocking to us, something surprising to us. A poet who is going to write a poem about war, death of soldiers, the massacre, all these, cruel things in life, is writing or starting his poem with a beautiful valley and signs of life. Notice here the image or the picture that he used in this poem is green.
The color green, as we know, is a symbol of life. Strands of silver. Strands of silver may refer to the streams, the slow streams that is flowing through the mountains. সুতরাং সবকটাই এই নদী, সূর্যের আলো, সবুজ, all these are the signs of life. Now come to the second stanza. A soldier very young lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretching in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. Now, in the very next stanza, his focus comes down to a soldier. You see, in this poem, Rabor has used a very cinematic method where the camera is gradually narrowing down its focus. I will be coming to it much later. A soldier very young. এরপর উনি দেখছেন ওই ভ্যালিটায় একটা young soldier lies open mouthed. হাঁ করা অবস্থায় তার হাঁ করে সে শুয়ে আছে. A soldier very young lies open mouthed. A pillow made of fern beneath his head. আর তার মাথার তলায় যে পিলোটা, মিনিং বালিশ, সেটা ফার্ন, প্রচুর আন্ডারগ্রোথ আছে তো ওখানে, তাই ফার্ন দিয়ে তৈরি. Asleep, stretched in the heavy undergrowth. গুল্ম জাতীয় গাছ, ঝোপঝাড় জাতীয় গাছ, আন্ডারগ্রোথ, সেখানেই উনি স্ট্রেচ করে আছেন. স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, পেল in his warm green sun-soaked bed. Now the bed that is referred to here is actually a green bed of grass, ঘাসের বিছানা, because it is not a real bed. আর সোলজারটার অবস্থা পেল, meaning colorless, so it is actually referring to the color of death. Pale in his warm green sun-soaked bed. So this bed is sun-soaked because, as we have come to know already from the first stanza, that the valley is covered with grass, and the grass is, bathed with the light of sun. সূর্যের আলোয় পুরোপুরি চান করে যাচ্ছে তার এই ভ্যালির ঘাসগুলো. আর সেই রকমই একটা বিছানায়, উষ্ণ বিছানায়, যেখানে সূর্যের আলো পড়েছে, সেখানে সে পেল, কালারলেস অবস্থায় পড়ে আছে. But yet we do not know the actual condition of the soldier, because he is simply described as lying open-mouthed and pale. Now these two words are very much important in depicting the condition of the soldier, because open-mouthed and pale are the two adjectives that suggesting us about his death, because he is open-mouthed. A person lying open-mouthed is expected to be dead, and in the same time he is pale. Pale in the sense that he has lost his color of life. He has become, which is called ফ্যাকাশে, so he has become colorless. তো এই দুটো adjectives are very much oppositionally set up with the ideas of life that we have already going through in the valley. এই ভ্যালিটার মধ্যে গ্রিন আছে, সান রেজ আছে, স্ট্রিমস আছে, whereas the soldier who is lying looking to be asleep, যাকে দেখে মনে হচ্ছে হয়তো সে ঘুমোচ্ছে, but he is open mouthed and pale. অর্থাৎ the poet is giving us a suggestion, not a direct hint, not a direct reference, because I told you that Rabor would never wrote poetry on direct ideas. No, he would express his ideas in terms of different images. Adjectives
বডিলি পোস্টার্স, এগুলো সবকটাই কিন্তু সাজেস্ট করছে হি ইজ এক্সপেক্টেড টু বি ডেড। Come to the third stanza. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle without guile. Ah, nature, keep him warm, he may catch cold. Now his feet among the flowers, he sleeps. Now his feet among the flowers, this is another very important expression in the poem suggesting his death, because আমরা জানি এটা খুব একটা কমন একটা আমাদের সিন আমরা দেখেছি যে মৃতের পায়ের তলায় ফুল দেয়া হয়। So his feet among the flowers, he sleeps, but he uses the words sleeps. তাকে দেখলে মনে হচ্ছে সে ঘুমোচ্ছে। Actually, in spite of giving all those images of death, the poet is using one such direct expression, that is sleep. Why? যে কটা ইমেজ ইউজ করা আছে তাতে বুঝতে পারছি যে এরা বলতে চাইছে সে মারা গেছে, অথচ হি ডাইরেক্টলি সেজ দ্যাট হি স্লিপস, সে ঘুমোচ্ছে। The reason is that either the poet is very much reluctant to accept the death of the soldier, সে কোনো ক্রমেই মন থেকে মেনে নিতে পারছে না যে এই ইয়াং সোলজারটা যে এত সুন্দরভাবে ভ্যালিতে পড়ে আছে ইজ লাইং ডেড, সে আসলে মৃত অবস্থায় পড়ে আছে, এটা সে অ্যাকসেপ্ট করতে পারছে না। Or it is all because of the technique that he employs in his poem to suggest the ideas. যে টেকনিকটা উনি এমপ্লয় করেছেন তাতে দেখা যাচ্ছে যে ডাইরেক্টলি এই কথাটা বলার থেকেও ইমেজেসগুলো দিলে হয়তো এটা আরও অনেক বেশি মানুষের কাছে বা রিডার্সদের কাছে অ্যাকসেপ্টেবল হবে, ইন দ্য সেন্স দ্যাট দিস ইজ ক্রিয়েটিং অ্যান ইমোশনাল ক্রাইসিস ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স লাইক দ্য পোয়েট। হাউ ইজ ইট সো? কিছুতেই এরকম একটা তরতাজা প্রাণ যে নষ্ট হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে, সেটাকে দেখে কারোর মনে হচ্ছে না, অ্যাটলিস্ট দ্য পোয়েট থিংকস সো। সেই কারণে হি ইউজেস দ্য ওয়ার্ড হি স্লিপস, ও ঘুমোচ্ছে, হি ইজ নট ডেড। সে মন থেকে ভাবছে এ মরে যেতে পারে না, বাট হি নোজ ইট ভেরি ওয়েল দ্যাট দ্য সোলজার ইজ ডেড। দ্যাট ইজ ওয়াই দ্য সাজেশনস আর কামিং one after another. His smile is like an infant's. In the very next expression, he is comparing the smile of the dead soldier to that of an infant. Infant মানে আমরা জানি শিশু। একটা শিশুর হাসির সঙ্গে তার মুখের হাসিটাকে তুলনা করা হয়েছে। Why? Gentle without guile. Guile মানে আমরা জানি ষড়যন্ত্র। অর্থাৎ this is a very clear cut idea that a child is very innocent. He doesn't have what is called, contrivance. ষড়যন্ত্র কাকে বলে সেটা তার মনের মধ্যে নেই। And the smile of a little child is just like a blooming flower. সুন্দর একটা প্রস্ফুটিত ফুলের মতন তার এই হাসি। সেই হাসিটাকে উনি দেখতে পেয়েছেন এই মৃত সোলজারটার মুখে। Although he is very much experienced, unlike the child, he is very much professional, unlike the child, so he knows everything. কারণ সে পরিণত, সে একজন সোলজার। But in spite of all these experiences, he has to die in the front, most mercilessly, most cruelly, just like a child. একটা চাইল্ড যেমন দেখা যায় যে ভীষণ হেল্পলেস জীবনে, because he is weak enough to succumbed to any enmity, any opposite situations. যে কোনো বিরোধী বা শত্রুতার কাছে সে যেমন খুব সহজেই ভালনারেবল, ঠিক সেরকমভাবেই এই সোলজারটাকেও দেখে কবির মনে হয়েছে হি ইজ সো হেল্পলেস লাইক এ চাইল্ড। যুদ্ধক্ষেত্রে হি মাইট বি হ্যাভিং আ লট অফ কারেজ,
অনেক সাহস ছিল, তবেই না সে সোলজার হয়েছে। অনেক ব্রেভারি ছিল উইথ হুইচ হি ফট, বাট ইন স্পাইট অফ দ্যাট হি হ্যাড টু ডাই লাইক এ চাইল্ড। ঠিক এই দৃষ্টিকোণ থেকেই হি স্মাইল ইজ কম্পেয়ার টু, রাদার টু সে উইথ, দ্যাট অফ আ চাইল্ড। একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করা হচ্ছে, বিকজ অ্যাট দ্যাট particular point they are alike. So you see what it tries to say, that this making of heroism in a soldier is completely a kind of created formation. এটা তৈরি করে দেওয়া হয় আগে থাকতে যে তুমি সোলজার, তুমি বীর, so you will not die, go to the war front and fight courageously. But the poet thinks that when they really die, they are as helpless as child, because no such power is there within himself to die, to protect himself from the enemies. Naturally, এই অবস্থায় দেখলে বোঝা যায় how the inner self of the soldier was as innocent as like a child, as a child. তো এইখান থেকে আমরা একটা আইডিয়াস পাই যে the two selves of a soldier, the inner self and the outer self. The outer self may be very rude, may be very hard, may be very strong, may be very brave, but the inner self is completely opposite, almost like a child, innocent, weak and guileless. কোনো ষড়যন্ত্রের মধ্যে নেই, দেখলে মনে হচ্ছে সোলজারটার মুখে। nature, keep him warm, he may catch cold. So you see, তখনও কবির বিশ্বাস যে ও বেঁচে আছে, জাস্ট ঘুমিয়ে আছে। আর নেচারকে একটা রিকোয়েস্ট করেছে, নেচার, নোটিস হিয়ার নেচার ইজ রিটেন উইথ এন ক্যাপিটাল, মাদার নেচার। নেচার, কিপ হিম ওয়ার্ম, ওকে তুমি একটু উষ্ণ করে রাখো, he may catch cold. Ironically, he wants to say that his body is already cold. He has lost all his body temperature, color, everything. So please keep him warm. ওর নিজস্ব উষ্ণতাও হারিয়ে ফেলেছে। And warmth is another symbol of life. Okay, this is how we find that the entire poem is going through the images of contrast, life and death. Throughout this poem, we find these sort of contrast, একদিকে জীবন, একদিকে মৃত্যু। আর এই দুটোকে উনি একসঙ্গে চালিয়ে গেছেন একটাই কারণে, সেটা হচ্ছে যে had he directly said that the soldier is dead, এটা যদি উনি সহজে বা খুব প্রথমেই এবং প্রত্যক্ষভাবে যদি বলে দিতেন যে সোলজারটা মারাই গেছেন, তাহলে it would not have created the pity of war. যুদ্ধের কত করুণ অবস্থা হয়, সেখানে সোলজার্সরা কতটা করুণ অবস্থায় পড়ে থাকে, অ্যাবাউট দেয়ার মাইন্ডসেট, এই সব কিছুই হয়তো ফুটে ওঠাতে পারতো না। যুদ্ধ, তাতে সোলজার্সরা লড়াই করেছে, মারা গেছে, দ্যাট উড হ্যাভ বিন মাচ প্রোজাইক, খুব সিম্পল হয়ে যেত। বাট এই দুটো আইডিয়া সাইড বাই সাইড হি কন্টিনিউড উইথ, এই কারণেই যে হি ওয়ান্টেড টু give out an emotion, একটা ইমোশনকে উনি তুলে ধরেছেন, a special state of mind. So this poem is more about the special state of mind rather than a direct presentation of the war front. যুদ্ধের অনেক চিত্রই আমরা দেখেছি, আমাদের কাছে অজানা নয়, কিন্তু এইরকম একটা মেন্টাল কন্ডিশন যেখানে it is really unacceptable to receive the young soldier as dead, আমরা সত্যি সত্যি এটাকে মেনে নিতে পারছি না। মনের ভিতরে আশা রেখেই দিচ্ছি he might be alive, but the truth is that he is dead. Now, the humming insects don't disturb his rest. এমনকি বারণ করছে হামিং ইনসেক্টসগুলোকে, প্লিজ ওকে তোমরা ডিস্টার্ব করো না, ও ঘুমোচ্ছে।
He sleeps in sunlight. এখনো পর্যন্ত, almost he is at the end of the poem, still he thinks that he sleeps in sunlight. One hand on his breast. This is an expression of honesty. At peace, খুব শান্তিতে. Notice the words or expression, at peace. Now this particular expression, at peace, takes us close to death. মৃত্যুতে বড় শান্তি, আর কোনো ঝামেলা নেই. At peace. In his side there are 2 red holes. The last line is a kind of shocking expression of his about his death. The shocking end contrasted with a gentle, sober beginning. কত সুন্দরভাবে কবিতাটা শুরু করেছিল, যেখানে বলা হয়েছিল, come back to the beginning, a small green valley where a slow stream flows. But the last line, in his side there are 2 red holes. কি ভয়াবহ একটা এক্সপ্রেশন, যে তার সাইডে, পাশে, শরীরের পাশে 2 লাল গর্ত, referring to bullet wounds out of which he died, যে কারণে বা because of which he died, সে মারা গেছে. Notice the 2 contrasting color expressions, green, red. So this is how he wanted to give an idea about how war is cruel, কত নিষ্ঠুর. Now এই নিষ্ঠুরতাটাই, ক্রুয়েলটিটাকে লাইভলি করে তোলবার জন্যেই throughout his poem, or rather to say 90% of his poem, he devoted to the segment of life. এই কারণেই করেছেন যে জীবনটার প্রতি ক্রমশ আস্থা জাগিয়ে, হঠাৎ যখন একটা বুলেট উইন্ডসে কোনো সোলজার মারা যায়, that is something very much, sudden and unacceptable. ধীরে ধীরে রোগে মারা যাওয়াটা is something else, but হঠাৎ কোনো মানুষ মারা যাচ্ছে within a fraction of second, because before a moment he had been alive, আর হঠাৎ 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে দেখা যাচ্ছে he has lost his life, তার জীবন সে হারিয়ে ফেলেছে. এইটা সত্যি সত্যি কিন্তু খুব ক্রুয়েল, খুব অ্যাটাকিং. এই ইমেজেস অফ অ্যাটাকিং ক্রুয়েলটি, এইটাকে আনবার জন্যেই Rabor has used so many images of life along with the images of death. Okay. Now this is all about the theme or idea about the poem, of the poem. Now come to the technique. I want to say about the form. কোন ফর্মে লেখা হয়েছে? The form is sonnet. And sonnet, as you have already read in class 11, is a 14-line poem, generally divided into 2 major stanzas, octave and sestet. Okay. But here Rabor has composed his poem in 2 quatrains and 2 tercets. Quatrains are called a stanza of 4 lines. So there are 2 such stanzas in the beginning, and tercet is called a 3-line stanza. So there are 2 such stanzas. But notice it is written almost in free verse. সেরকমভাবে কোনো ছন্দ কিন্তু এখানে মেনটেন করা হয়নি. In conventional sonnet form, Petrarchan sonnet form, we got a typical rhyme scheme, ABBA, ABBA, like this. But here Rabor is going far from following this typical rhyme scheme of a sonnet. He rather wrote very freely, because he let loose all his emotions.
because he wanted to focus on the ideas, not on the form. His main target is to concentrate on the ideas of cruelty, pity of war, and the sudden attacks of war in life. So this is how we find that this poem is really something new, both in technique and in expression, images and ideas. The central idea of the poem, which is the pity of war, not simply war, the pity of war. যুদ্ধ কত করুণ হতে পারে মানুষের পক্ষে এবং কত একটা নিষ্ঠুর একটা পরিস্থিতি সৃষ্টি করে. Although the soldiers may be presented as brave, may be represented as heroic, but what about their inner self? That has come out in his expression when he specially compared the smile of the soldier with that of a child. Okay, so as a sonnet, I would rather say that he is following a very conventional poetic form, and at the same time departing from this convention in writing these in free verse form, where he did not maintain any rhyme scheme. And also we have to say that unlike the other conventional writers of sonnet, he did not make a thematic division. ওখানে হতো কি যে যেখানে অক্টেভ আর সেস্টেটটা ভাগ করা হতো, অক্টেভের থিমটা আর সেস্টেটের থিমটা আলাদা হয়ে যেত. বাট Rameau did not divide the stanzas according to his theme. He rather followed a different technique. As he proceeded through stanzas, he, as I told you, that he actually employed a cinematic technique. How? He actually narrowed down his focus of camera. At first, in the first stanza, it was rather a broader focus where he encompassed the total valley and its scenic beauty. পুরো ভ্যালিটাকে দেখতে কেমন, তার scenic beauty, that was rather a broader field. In the next stanza, he is gradually narrowing down its focus on the soldier itself. আস্তে আস্তে সেটাকে পুরো ভ্যালি থেকে সরিয়ে এনে শুদ্ধ যেখানে সোলজারটা শুয়ে আছে সেখানে আনা হয়েছে. In the very next stanza, in the third stanza, he narrows down again his focus on his smile. তার হাসি, তার মুখ, তার পা, এসবের উপরে আরো বেশি করে ফোকাস করা হয়েছে, তার পুরো শরীরটার উপরে নয়. Finally, it is the red holes that was waiting for the readers. যেন মনে হচ্ছিল এতক্ষণ ধরে এই লাস্ট লাইনটাই ওয়েট করছিল আমাদের জন্য. In his side there are two red holes. So this is the narrowest focus of his poem, যেখানে কবিতাটা শেষ হয়ে যায়. And that is something very abrupt. খুব হঠাৎ করে শেষ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমরা আশাই করতে পারিনি যে অর্ধেকটা লাইনে কবিতাটার পুরো মানেটা পরিষ্কার হয়ে আসে. So this is a last but not least focus of the poet's camera. ঠিক আছে? Let's stop here today. If you have any queries, you can ask me in the group, or you can ask me in my personal WhatsApp number. I will give my answer. হ্যালো, আজকে আমরা যে পোয়েমটা পড়তে যাচ্ছি, দ্যাট ইজ অ্যাসলিপ ইন দ্য